নমস্কার, সবাইকে সুস্বাগতম মাইক উইথ জয়ের একটি নতুন পর্বে। আজ আমি খুবই এক্সাইটেড, কারণ আজ আমাদের যে অতিথি সে হচ্ছে একজন খুদে লেখক, কিন্তু খুবই প্রতিভাবান একজন। কারণ মাত্র 12 বছর বয়সে তার তিনটে বই অলরেডি লেখা হয়ে গেছে এবং পাঠকদের মনও জয় করে ফেলেছে ইতিমধ্যে। তার প্রথম বই মাত্র 10 বছর বয়সে, অ্যান ইন্ডিয়ান কিড ইন জাপান, এবং তার দ্বিতীয় বই 11 বছর বয়সে, দ্য লকডাউন লাইফ অফ দ্য ইন্ডিয়ান কিড। এবং ইতিমধ্যেই গত আগস্ট মাসে সে লিখে ফেলেছেন তার 12 বছর বয়সের একটি ভ্রমণ ভিত্তিক বই, যার নাম হচ্ছে দ্য ইন্ডিয়ান কিড ইন ইজিপ্ট। তো আমাদের এই ক্ষুদে লেখক হলেন সমৃদ্ধ চ্যাটার্জি, যে সত্যি এখনকার সমস্ত ছোট ছোট লেখক বা কবিদের জন্য খুবই অনুপ্রেরণাদায়ক একটি এপিসোড এটা হতে চলেছে। তো সবার প্রথমে আমরা সমৃদ্ধকে বলবো সুস্বাগতম। সমৃদ্ধ, মাইক উইথ জয়ের তরফ থেকে তোমাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। সুস্বাগতম সমৃদ্ধ, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন মাইক উইথ জয়তে আসার জন্য। থ্যাংক ইউ, নমস্কার। আচ্ছা, তুমি একটু নিজের পরিচয় একটু দাও সবাইকে। তো আমি সমৃদ্ধ চ্যাটার্জি। আমার কারেন্টলি আমার বয়স 12 বছর। আমি 3টি বই লিখেছি। আমি একজন ইয়াং অথর, আর আমার 3টি বই দেশ পাবলিকেশনের থ্রু পাবলিশ হয়েছে। আমি আমার প্রথম বই 10 বছর বয়সে লিখি, তারপরেরটা 11 বছর বয়সে, আর তারপরেরটা 12 বছর বয়সে। আর এখন আমি আমার 4th আর 5th বইও একসাথে লিখছি। তো আশা করছি সেগুলো তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে। বাহ, খুব ভালো, তার জন্য অল দ্য বেস্ট। থ্যাংক খুব ইউ। সুন্দর হবে, ওটাও অবশ্যই পাঠকদের সবার মন জয় করে নেবে। হ্যাঁ। আচ্ছা, এত অল্প বয়সে এই যে তুমি বই লিখছো, তো এর অনুপ্রেরণা কে ছিল? মানে কোনো কেউ কি ছিল? তো আসলে যখন থেকে আমি খুব ছোট ছিলাম, এত ছোট কি আমি কথা বলতেও জানতাম না। আচ্ছা। তখন থেকেই আমার মা আর বাবা আমাকে ইংলিশ আর বেঙ্গলির স্টোরি বুকস রিডিং করে শোনাতো। আমার মা সবসময় আমাকে রাস্কিন বন্ড, এনিড ব্লাইটন, ইংলিশের অনেক রকম শর্ট স্টোরিজ এইসব শোনাতো। আর তারপরেই আমি ইভেনচুয়ালি গল্পের বই পড়াটা আমার একটা লাইফের পার্ট হয়ে যায়। আর অনেক লেখক যেরকম রাস্কিন বন্ড, অ্যাজ আই সেড, এনিড ব্লাইটন বা রুডিয়ার্ড কিপলিং, এদেরও বই আমার পড়তে খুব ভাল লাগে, এখনো ভাল লাগে। আর এরাই বলতে পারো আমার ইন্সপিরেশন। আচ্ছা, বেশ। আর তোমার যে প্রথম বই, সেই নিয়ে একটু কিছু বলো। তোমার প্রথম বই হলো অ্যান ইন্ডিয়ান কিড ইন জাপান। তো আমি যখন জাপানে গেছিলাম, আমার মোটেও ভাবনা ছিল না যে আমি একটা বই লিখে উঠবো, বা এরকম কিছু প্ল্যানিংও ছিল না। কিন্তু আমার মা আমাকে একটা ডায়েরি মেনটেন করতে বলেছিল। সেটা কেন করেছিল? কারণ আমি যখন ধীরে ধীরে একটু বড় হয়ে যাব, তখন তো আমি ভুলে যাব আমি জাপানে কি করেছিলাম। একদম। তো তাই আমার মাই বলেছিল যে একটা ডায়েরি মেনটেন করতে। তো আমি জাপানে গিয়ে ডায়েরি মেনটেন করা শুরু করি। প্রত্যেকদিন ডায়েরি মেনটেন করতাম, বোরিং লাগলেও করতাম। ধরে নাও দিনটা বেশি কিছু ভালো কাটেনি, আচ্ছা, সেটাও লিখতাম যে আজকের দিনটা ভালো কাটেনি, যতটুকু সম্ভব বা যতটা দরকার ততটাই লিখতাম, খুবই স্ট্রেট ফরওয়ার্ড করে। আচ্ছা। এমন করে লিখতাম যে পরে ওটাকে পড়লে মনে পড়ে যাবে দিনে কি করেছি, ছোট করে কিন্তু মনে করে দেবে আর কি, মনে করিয়ে দেবে। তো এরকম করে আমি ডায়েরি লিখতাম। কিন্তু একদিন আসলে আমার মা, তার আগে বলে দিই, আমার মা যাদবপুর ইউনিভার্সিটির একজন প্রফেসর, আর আমার বাবা একজন মার্শাল আর্টিস্ট বলতেই পারো। তো আমার বাবার আসলে একটা ক্যারাটে অর্গানাইজেশন আছে যেটা অল ওভার ইন্ডিয়া রান করে। তো আমার বাবা খুবই এক্সাইটেড ছিল জাপান যাওয়ার জন্য, আমার মাও খুবই এক্সাইটেড ছিল জাপান যাওয়ার জন্য। মা একদিন আমাকে এসে আসলে বলে যে জানিস এরকম একটা অফার আছে জাপান যাওয়ার জন্য 4 মাস। আমি ভেবেছিলাম মা একা যাবে, তাই মাকে বলেছিলাম তুমি একা কি করে যেতে পারবে, তুমি কেন যাবে আমাদের ছেড়ে। তো তারপরে বললো না, আমি আর বাবাও যাবো, সব টিকিট উইকিট বুক হয়ে গেল। আমার মা ইনফ্যাক্ট আমার স্কুল থেকেও জিজ্ঞেস করলো যে 4 মাসের লিভ পাওয়া যাবে কিনা। তো তখন আমি ক্লাস 5-এ পড়তাম। স্কুল বলেছিল ফার্স্ট আর লাস্ট টাইম। আচ্ছা। তো হ্যাঁ, এরকম কোন করে স্কুল তোমার? বিডিএম ইন্টারন্যাশনাল, প্রতাপগড় ব্রাঞ্চ। আচ্ছা। তো ফাইনালি ওরা অ্যাকসেপ্ট করেছিল 4 মাসের লিভ। তা আমরা 3জনেই জাপানে এসেছিলাম। আমাদের জাপানে একজন মা জাপানে রিসার্চ করতো হিরোশিমা ইউনিভার্সিটিতে। আমরা আসলে হিরোশিমাতে থাকতাম। আচ্ছা আচ্ছা। মেন ওখানেই থাকতাম আর কি, ওখানেই আমাদের অ্যাপার্টমেন্ট বলতে পারো, ওখানেই থাকতাম। আচ্ছা। তো ওখানকার হিরোশিমা ইউনিভার্সিটিতে একজন প্রফেসর ছিল, প্রফেসর কৌশিক দাস, যাকে আমি কৌশিক জেঠু ডাকি বইতে। তো কৌশিক জেঠুই আমার মায়ের হোস্ট ছিল। আচ্ছা। তো পুরো বইটাতে কৌশিক জেঠুকে নিয়েই
কত জায়গায় যে কৌশিক জেঠু খুব ভালো একজন মানুষ ছিল, আমাকে জাপান এক্সপ্লোর করতে অনেক হেল্প করেছিল। তো একদিন ইভিনিং এ, ব্যাক টু দ্য অরিজিনাল স্টোরি, একদিন ইভিনিং এ আমার মা আসলে হিরোশিমা ইউনিভার্সিটি থেকে মানে রিসার্চটা করে বাড়ি ফেরে। আচ্ছা। তখন দেখছিলাম আমি ডায়েরি লিখছিলাম। তো মা বললো, জানিস এরকম একজন ছিল অ্যানে ফ্র্যাঙ্ক, সে ডায়েরি লিখেছিল। তো আমি শুনে খুব ইন্সপায়ার হলাম, ভাবলাম বা যে মানে এরকম একজন আছে, আমি তো জানতাম না। আমি তারপরে জানতে পারলাম সে ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় লিখেছিল। একদম। আর সে আমার মারাও গেছিল, তার মাও মারা গেছিল, কিন্তু তার বাবা বেঁচে ছিল, তাই ডায়েরিটাকে পাবলিশ করেছে একটা বইয়ের ফর্মে। তো সে প্রত্যেকদিন ডায়েরি লিখতো। সে আসলে একজন জিউ গার্ল ছিল, ওই হলোকাস্ট পিরিয়ডে সে ডায়েরি লিখেছিল। তো এটা শুনে আমি খুব ইন্সপায়ার হই, তাই আমি ভাবি যে তাহলে আমিও তো বই লিখতে পারি। আমি তো মানে ওয়ার্ল্ড ওয়ার 2 তেও নেই যে মানে খুব ডিফিকাল্টি হবে ডায়েরি লেখা। আমি একটা খুব ভালো জায়গায় আছি, আমি ইনফ্যাক্ট আমি লিখছিও, তো এটা বইতে কনভার্ট করা যেতে পারে। তাই আমি আমার মা বাবাকে ডাইরেক্টলি বলি যে মানে এটা তাহলে বইতে কেন, আমার ডায়েরিটা বই হবে না কেন? তখন বললো লিখলেই হবে। তো তারপরের দিনই আমি প্রিফেস লিখেছি। বইটা খুলেই যে প্রথম প্রিফেসটা আছে সেটা আমি ওই আগের দিন বলেছিল মা, তার পরের দিনই আমি ওইটা লিখেছিলাম। তো সেখান থেকেই আমার রাইটিং এর জার্নি শুরু হয়। আর জাপান নিয়ে আমি যে ডায়েরিতে যতটা লিখেছিলাম, ওটাকেই একটু বেশি এলাবোরেটলি, একটু বেশি ডিটেইলে আমি আমার বইতে লিখেছি। আচ্ছা আচ্ছা, তোমাকে আমি দেখলাম তোমার বইটার একটু আর কি পড়ছিলাম, ওটা আমার পড়ার খুব ইচ্ছে, আমি 3টে বই পড়বো। কিন্তু আমি প্রথম যেটা দেখছিলাম যে তোমার বোধহয় লাস্ট ডে ইন স্কুল, ফার্স্ট ডে ইন স্কুল এসব আছে। তুমি কি ওখানে গিয়ে স্কুল জয়েন করেছিলে? ওখানে আসলে স্কুল যেতে হয়েছিল। আচ্ছা, ওটাও একটা বড় গল্প বলতে পারো। হ্যাঁ তো শুনি গল্প। হ্যাঁ নিশ্চয়ই। তা আমি, আমার মা, আমার বাবা, কৌশিক জেঠু মিলে প্রথম দিকে যখন জাপানে গেছিলাম, তখন আমরা গেছিলাম কোথায়, সিটি অফিসে। সিটি অফিসে কি করতে গেছিলাম, সিটি অফিসে আমরা আসলে আমাদের নামগুলো রেজিস্টার করতে গেছিলাম, কারণ আমরা 4 মাস থাকতাম, 4 মাস আমরা আছি, এটা তো ওই সিটি অফিসকে জানাতে হবে। তো সিটি অফিসকে এগিয়ে আমরা নাম রেজিস্টার করেছিলাম যে আমরা এরকম 4 মাস থাকছি। কৌশিক জেঠু গেছিল হেল্প করতে আমাদের, কারণ ওখানে তো সব জাপানিজে, জাপানিজে লিখতে হবে, জাপানিজে মানে জাপানিজ যদি মানে কোনো কমিউনিকেশনে কোনো এরার হয়ে যায় তখন তো একগাদা বিপদ। তাই কৌশিক জেঠুও গেছিল। ওখানে গিয়ে আমরা সিটি অফিসে গিয়ে ভালো মন্দ খেয়েছি, বাড়ি ফিরেছি। তো তারপরে বাড়ি ফিরে সিটি অফিস কনস্ট্যান্টলি আমার মাকে মেল করছে, প্রত্যেকদিন 3-4টে করে মেল করছে যে বাচ্চাকে স্কুলে পাঠান। কারণ ওরা ভেবেছে 9 বছর, আমি তখন 9 বছর ছিলাম যখন জাপানে গেছিলাম। তো 9 বছরের একটা বাচ্চা কি করে পুরো দিন বাড়িতে বসে আছে কোনো কাজ ছাড়া, সে তাকে স্কুলে পাঠাতে হবে। তো আমার মা ইভেন্চুয়ালি কনভিন্সড হয়ে গেল যে না, স্কুলে পাঠাতে হবে। বাট স্কুলে পাঠানোটা অত সহজ ব্যাপার না। কেন বলছি, ওখানে স্কুলে যেখানে আমরা থাকতাম, মানে সেখানে আসলে আমাদের যেরকম ইংলিশ মিডিয়াম আছে, ওখানে ওরকম কিছু নেই, সবই মোটামুটি জাপানিজই, জাপানিজ। তুমি আমি দেখেওছি সার্চ করে, ইংলিশ মিডিয়াম স্কুল বলতে গেলে মানে 2-একটা আছে ওই টোকিওর দিকে। আমরা হিরোশিমাতে থাকি, তার মানে স্কুল করতে গিয়ে টোকিও যাব। তো বেসিক্যালি কি হলো, সবকিছুই জাপানিজে। আমরা যেখানে স্কুলটায় যাব, মানে যার কথা হলো, যে আশেপাশে যে স্কুলগুলো আছে সব। তারপরে কি তুমি জাপানিজ শিখলে আর কি, মানে শিখতে হলো তোমার? হ্যাঁ সেটাও বলছি। তো সবই মানে জাপানিজে, টেক্সট বুক জাপানিজে, পড়াই জাপানিজে, ওখানে সাইনবোর্ড জাপানিজে, সব কমিউনিকেশন সবকিছুই জাপানিজে, টিচার্সদের সাথে, বন্ধুদের সাথে সবকিছু জাপানিজে। তো ব্যাপারটা হলো যে আমি মানে আমি যখন এটা জানতে পারলাম যে আমি জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখতে হবে, এটা জানতাম না। শুনলাম যে স্কুল যেতে হবে, বললাম যা বাবা, আমি এখানে রিল্যাক্স করতে এসেছিলাম, আমাকে এখানে এসে স্কুলে যেতে হবে। তারপর আমি শুনলাম যে জাপানিজ ক্লাস অ্যাটেন্ড করতে হবে, আমি বললাম না, আমি করছি না। তারপরে আমার মা যখন এরকম কোনো একটা প্রবলেম হয়, আমার মা আসলে আমার সাথে একা ডিসকাস করে, ঠিক আছে? মা আর বাবা এক দলে, আমি এক দলে, মানে ডিবেটের মতো হয়। তাও আমি সবসময় জিতে যাই, মানে দুজনে একসাথেও পারে না। তো মানে মোটামুটি ওইবারে কি হয়েছিল, ওইবারে আমার মা আর বাবা ছিল, কিন্তু আমাকে কনভিন্স করে নিয়েছিল। আমি কনভিন্স করতে গেছিলাম, আমাকে মা বাবা জিতে গেছিল। হ্যাঁ, কারণ লোভ দেখিয়েছিল কি স্কুলে, জাপানিজ স্কুলে নাকি খুব ভালো লাঞ্চ আছে। ও আচ্ছা। তারপরে লোভ দেখিয়েছিল যে ডায়েরির কন্টেন্ট এনরিচ হবে, যেটা ডেফিনেটলি হয়েছে, আমি মানছি। স্কুলে যাওয়া আর জাপানিজ ক্লাস করা এটা ডেফিনেটলি ভালো ডিসিশন ছিল, জোকস অ্যাসাইড। তো অ্যাকচুয়ালি আমি জাপানিজ ক্লাসে, আমাকে জাপানিজ ক্লাসে মানে জাপানিজ শেখার জন্য আমাকে সান স্কোয়ার বলে একটা জায়গায় যেতে হতো। সেটা কত দূর, সেটা 5.5 কিলোমিটার দূর আমার বাড়ি থেকে। আচ্ছা। তো পাবলিক ট্রান্সপোর্ট করে প্রথম দিন গেছিলাম বাস করে, বাসে করে।
কিন্তু তারপরে রিয়েলাইজ করলাম যদি পাবলিক ট্রান্সপোর্ট, ওখানে পাবলিক ট্রান্সপোর্ট বড্ড এক্সপেন্সিভ। তো আচ্ছা। প্রত্যেকদিন যদি পাবলিক ট্রান্সপোর্টে যাওয়া হয় তাহলে জিনিসটা অ্যাকচুয়ালি বড় এক্সপেন্সিভ হয়ে যাবে, আর মানে আমার অতটাও মজা আসবে না। তো তো মানে বেস্ট অপশন যেটা আমরা খুঁজে বের করলাম সেটা হলো গিয়ে আমাদের ওই আমরা যেখানে থাকতাম হুম হুম। সেখানকার ম্যানেজার বলতেই পারো যে ছিল, সে আমাদেরকে সাইকেল দিয়েছিল। আচ্ছা। একটা নর্মাল সাইকেল ছিল হ্যাঁ। আর আরেকটা ইলেকট্রিক সাইকেল ছিল। তো আমি আচ্ছা। আর আমার বাবাই যেতাম জাপানিজ ক্লাস করতে। হুম হুম তো আমি ডিসাইড করলাম যে আচ্ছা তাহলে সাইকেল করেই যাওয়া যায়। আমি ডিসাইড করিনি, আমার মা বললো যে, হুম হুম তারপরে জিজ্ঞেস করলো যে তুই কি যেতে পারবি হুম এরকম জাপানে, তুই যেতে পারবি একা একা হুম বাবার হুম সাথে? তো আমি বললাম হ্যাঁ আরামসে চলে যাবো। তো তারপরে আমি কি করলাম, আমি ইলেকট্রিক সাইকেলটা নিয়ে নিলাম, বাবাকে বাজে সাইকেলটা দিয়ে দিলাম। তারপরে আমরা দুজনেই মানে মানে জাপানিজ ক্লাস করতে চলে গেলাম। এরকম যেতাম প্রত্যেকদিন 5.5 কিলোমিটার যেতাম, তারপরে ফাইভ হুম। পয়েন্ট ফাইভ কিলোমিটার আসতাম। বাহ। তো টোটাল সাইক্লিং হয়ে যেত প্রত্যেকদিন 11 কিলোমিটার। 11 কিলোমিটার। যেতাম ওখানে, আবার ফেরার আগে এক ক্যান কোল্ড কফি খেতাম। ওখানে আচ্ছা। ভেন্ডিং মেশিন থাকতো, এক ক্যান কোল্ড কফি খেতাম, খুব ভালো আচ্ছা। লাগতো। ওখানে আবার হট কফিও ক্যানে করে দিয়ে দেবে তোমাকে, ও। এরকম মানে টেকনোলজি ওদের। তো ডিপেন্ড করতো, আমি কোল্ড কফি সব দিন খেয়েছি, বেশ হুম হুম ভালো লাগতো। তো তারপরে বাড়ি ফিরতাম ব্যাস। আচ্ছা তারপরে প্রত্যেকদিন হোমওয়ার্ক দিত, হোমওয়ার্ক করতাম, বেসিক্স শিখে গেছিলাম 20 দিনে আচ্ছা আচ্ছা। জাপানিজ ল্যাঙ্গুয়েজটার। আচ্ছা, তুমি ইতিমধ্যে আমাদের বললে যে তুমি হ্যাঁ। জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখেছো। তো তুমি তোমার পরিচয়টা তো বাংলায় শুনলাম, এবার একটু জাপানিজে শোনাবে, মানে একটু শুনতাম যে কেমন লাগছে, বা আমাদের যারা দর্শকরা দেখছে তারাও একটু জানতো। তো তুমি যেটা বললে আসলে একটা ব্যাপার হলো গিয়ে, যেখানে আমি মানে বেসিক ইন্ট্রোডাকশনটা দিতে পারি, হুম যেখানে হুম। যেটা ইউজুয়ালি ইউজ হয়, মানে ধরে নাও এয়ারপোর্টে গিয়ে কোনো একটা আচ্ছা। মিসকমিউনিকেশন হলো, তো আমি এটা বলে দিই। আমি বলি যে বকুনো নামায় ওয়া সামুরিদো দেশ এইগো তো বেঙ্গারুগো ওয়াকারি মাস। তো দ্যাটস ইট, কারণ এটাই জাস্ট আমি বললাম যে এটার মানেটা আবার বলতে হবে তো? হ্যাঁ আমি বলে দিচ্ছি। তো মাই নেম ইজ সমৃত চ্যাটার্জি, আই স্পিক ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি। হুম। মানে এটাও বলে দিচ্ছি যে মানে ইফ ইউ ওয়ান্ট টু স্পিক উইথ মি ইউ হ্যাভ টু স্পিক ইন দোজ ল্যাঙ্গুয়েজেস। আচ্ছা। কারণ জাপানিজ ধরে না আমার মা বাবা কোনো জায়গায় অসুবিধা হচ্ছে, হুম আমি মানে ঝাঁপিয়ে গিয়ে বলতাম সেমি মাসেন কা বকুনো ওকাসানমো নিহঙ্গো ওয়াকারি মাসেন এইগো তো বেঙ্গারু গো ওয়াকারু। হুম তো আমি এটা মানে মানে এক্সকিউজ মি মাই মম ডাজন্ট নো জাপানিজ বাট আই নো জাপানিজ। হুম ইফ হুম। ইউ ইফ ইউ ওয়ান্ট টু টক উইথ মাই মম প্লিজ টক ইন ইংলিশ আর বেঙ্গলি। ইংলিশ আর বেঙ্গলি, ওকে। আচ্ছা, এবার একটা প্রশ্ন বলি, সেটা হচ্ছে যে ধরো তুমি এখানে ইন্ডিয়ান স্কুলেও গেছো, ওখানে জাপানিজ স্কুলেও গেছো, তো কি মনে হয় এডুকেশনাল কালচার, বা ধরো স্কুলের যদি আমি এনভায়রনমেন্ট বলি, বা কেমন কি ওখানে পড়ানোর স্টাইল কিরকম, বা স্টুডেন্টসরা কিরকম, সেটা তোমার কি মনে হয়েছে যে বেসিক ডিফারেন্স বিটুইন ইন্ডিয়া অ্যান্ড জাপান? তো বেসিক্যালি বলতে গেলে আমি একটা জিনিস আগে থেকেই বলে দিই, হুম। জাপানিজ স্কুলে কয়েকটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্টস আছে। আচ্ছা যেরকম জাপানিজ স্কুলে না প্রত্যেক দিন ক্লিনিং পিরিয়ড থাকতো। আচ্ছা। মানে টয়লেট থেকে শুরু করে প্লেগ্রাউন্ডের ঝাড়ঝোপ অব্দি লোকে পরিষ্কার করতো, লোকে মানে স্টুডেন্টস আর টিচার্সরা। ও আচ্ছা কোনো স্টাফ থাকতো না ক্লিনিং এর জন্য ওখানে। আচ্ছা। তারপরে লাঞ্চ নিজে থেকে সার্ভ করা। হুম হুম তা হুম। আমার মনে হয় এই জিনিসটা আছে, এইগুলো জাপানিজ স্টুডেন্টসদের খুবই গ্রাউন্ডেড রাখে। আচ্ছা। আর যেহেতু ওরা বাচ্চা বয়সে এগুলো শিখে ফেলে, হুম বড়বেলায় ধরে নাও আমি এটাও দেখেছি যে রাস্তায় ধরে নাও একটা কোকোকোলার ক্যান পড়ে আছে, হুম 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 তো একজন অফিস যাচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে কোট প্যান্ট পরে হুম অফিস হুম যাচ্ছে, হুম। সে ওটাকে তুলে ডাস্টবিনে ফেলে দিল। আচ্ছা। তো কিভাবে ফেলেছে, কে ফেলেছে, কেন ফেলেছে, কিভাবে ফেলেছে, যেটা বললাম এইটা ওদের দেখার দরকার নেই, ওরা পড়ে আছে, ওদের দেশ ওদের ক্লিন চায়। আর এইটাই জাস্ট প্রুফ করে ওরা ওরা কত গ্রাউন্ডেড। আর এই গ্রাউন্ডেড ওদের করে দেয় ওদের এডুকেশন সিস্টেম। তো আচ্ছা। ডেফিনেটলি একটা জিনিস যেটা আমার অ্যাকচুয়ালি একটু খারাপ লাগে ইন্ডিয়ান এডুকেশনের সিস্টেমের ব্যাপারে, লাইক এই যে এই ব্যাপারটা অনেক স্কুলসে নেই, যদিও অনেক স্কুলসে এখন ইমপ্লিমেন্ট করা হচ্ছে, যেটা আমি শুনে খুব খুশি হচ্ছি। হুম তো এটাই ব্যাপারটা আর কি, এইটা ডিফারেন্স আছে। হুম। আর ডিফারেন্স বলতে গেলে বেশি এটাতে কিছু তুমি নেই। মানে স্কুল শুধু না, ইভেন সামাজিক ভাবেও আমাদের এটা দায়িত্ব যে যদি কিছু পড়ে থাকে তুলে, কিন্তু আমরা এটা করতে পারি না, কারণ তুমি যেটা বললে যে আমরা ততটা লেভেলের গ্রাউন্ডেড নই, এবং আমরা ভাববো যে কেন ফেলেছে, খুব নোংরা করে রাখে, কিন্তু আমরা নিজেরা সেটা করতে পারি না। আচ্ছা, আর রাস্তাঘাট বা এগুলোর ব্যাপারে তুমি কি বলবে, মানে ডিফারেন্স কি? রাস্তাঘাট বলতে জাপানিজ রাস্তায় তুমি একটা মানে তুমি একটা কিছু একটা মানে স্ট্রয়ের প্লাস্টিক হুম হয় না, ওইটাও পরে দেখতে দেখবে না। হুম। মানে এত ক্লিন। ক্লিন।
আর স্কাই এত ক্লিয়ার, দূরে মাউন্টেন্স দেখা যাচ্ছে, এত ক্লিয়ার স্কাই, ওখানে সব ইলেকট্রিক ভেহিকল। এইটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস। মোটামুটি সবই ওখানে ইলেকট্রিক ভেহিকল। তো আমি বলছি কি করে পিসফুল অ্যাম্বিয়েন্স। ইলেকট্রিক ভেহিকল ফার্স্টলি ওখানে স্কুটি বাইক যেগুলো হয় সেগুলোতে না একজন বসতে পারবে। আচ্ছা যে চালাচ্ছে সেই বসতে পারবে, কাউকে নিয়ে বসতে পারবে না। ইনফ্যান্ট হলে তাকে নিয়েও বসতে পারবে না, এরকম ব্যাপার। আচ্ছা আচ্ছা অনেক অনেক স্টেটসে যদিও জাপানে ইনফ্যান্টস নিয়ে বসা যায়, সেটা ব্যাপার নয়, কিন্তু একজনই বসবে। আরেকটা জিনিস, ওখানে আমি বিশ্বাস করো 4 মাসে ছিলাম, একজনকেও হর্ন বাজাতে শুনিনি বাহ গাড়ির। রাস্তায় তাহলে ট্রাফিকে peaceful দাঁড়িয়ে আছে, হবে কেউ সেটা। হর্ন বাজাচ্ছে না, প্যাপ 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 প্যাপ, কেউ হর্ন বাজাচ্ছে না। আচ্ছা তো তুমি ভাবতে পারছো এত ক্লিন, কোনো হর্ন নেই, পাখি ডাকছে, দূরে পাহাড় দেখা যাচ্ছে, পিসফুল একটা অ্যাম্বিয়েন্স, এত সুন্দর একটা নীল আকাশ। তো তুমি বুঝতেই পারছো কত একটা পিসফুল একটা জায়গা জাপান। আর এত গ্রিনারি আশেপাশে, তারপরেও রাস্তার আশেপাশে ফ্লাওয়ার পটস দেওয়া আছে, বাস স্ট্যান্ড আছে, সাইকেলস ফর রেন্ট, সাইকেল চালানো আছে, খুব আচ্ছা। পিসফুল একটা অ্যাম্বিয়েন্স। তুমি যদি হাঁটো জাপানের একটা লেন দিয়ে, তাহলেই তুমি বুঝবে যে মানে কি পিসফুল, তোমার ব্রেনকে শান্ত করে দেবে। এটাই ব্যাপার আর কি জাপানিজ রাস্তার। আচ্ছা তোমার বইতে এগুলো সব পাবো তো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। কারণ আমারও ইন্টারেস্ট বেড়ে গেছে যে পুরোটা এবার আমাকে জানতে হবে, তো অবশ্যই তোমার হ্যাঁ, বই হ্যাঁ। পড়বো। এবং আপনারা যারা জানতে চান অবশ্যই কিন্তু পড়ুন ওর বইটা, দেখতে পাবেন তাহলেই মানে যাদের জাপানে যাওয়ার ইচ্ছা, আমারও যেমন প্রচন্ড ইচ্ছা, অভিরও ভীষণ ইচ্ছা, তো যাদের সেরকম ইচ্ছা তো হয়তো যাবো আমরা ভবিষ্যতে, কিন্তু তার আগে কিন্তু ওর বই থেকে এই ছোট ছোট জিনিসগুলো আমার মনে হয় খুব ভালো, মানে আর কি আমরা এনজয় করতে পারবো, পড়তে পারবো। আচ্ছা একটা কথা বলো যে তোমার জাপানের সবচেয়ে মজার জিনিস কি? আর একটা কথা জিজ্ঞেস করবো, তুমি বারবার বললে যে ওখানকার ফুড এর ব্যাপারে জিজ্ঞেস করবো, কি কি খেয়েছো, কেমন লেগেছে? তো জাপানিজ ফুড আমার বলতে গেলে ওয়ান অফ দ্য বেস্ট কুইজিনস ইন দ্য ওয়ার্ল্ড, অফকোর্স ইন্ডিয়ার পর। আচ্ছা কারণ কে বাটার চিকেন এসব পছন্দ করে না? হ্যাঁ তো আমি জাপানিজ ফুড এত ভালো, মানে হ্যাঁ কুইজিনস এর পর আমি যেহেতু মানে অন্য অন্য দেশে যাইনি, হুম হুম মানে আমি ইজিপ্টে গেছি। হ্যাঁ ইজিপ্টে গেছো। হ্যাঁ, তো মানে জাপান ছাড়া বলতে গেলে আমি আমি 3টে দেশের কুইজিন এরকম রাখবো, উপরে সবচেয়ে উপরে ইন্ডিয়া, তারপরে জাপান, তারপরে ইজিপ্ট। ইজিপ্টেরও কুইজিন দারুণ, সেটা আলাদা ব্যাপার। হুম তো জাপানের সুশি, ওকে একটা সুশি একটা ভুল ধারণা আছে দেখেছি, সুশি হলো কাঁচা মাছ। এটা ভুল ধারণা, কাঁচা মাছ দিয়ে সুশি বানানো যেতে পারে। সুশির অনেক ফ্লেভারস হয়, বাইরেটাই ভেজিটেবল, ওটাকে অনেক নামই ডাকা হয়, আমি তো এটা কি ভেজিটেবল র্যাপ। তো তার ভেতরে রাইস, তার ভেতরে একটা একটা ধরে নাও একটা ধরনের ধরে নাও ফিশ, হুম 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 মেও ফিশ, স্যালমন ফিশ ফ্লেভারড সুশি। দারুণ লাগে, মানে অনেক অনেক প্রসেস আছে বানানোর। ইভেন কি তারপরে মাচা খেতে খুব ভালো, তোমার রামেন খেতেও খুব ভালো, খুবই ভালো। রামেন আচ্ছা একটা কথা বলো, ম্যাগির মতো নয়, এটাও একটা ভুল ধারণা আছে সবার। না ম্যাগির মতো তো রামেন নয়। হ্যাঁ, আমি অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে এসেছিলাম, তো একটা বন্ধুকে বলেছিলাম জানিস রামেন খেয়েছি, রাম বলছে রামেন ম্যাগির মতো। আমি বললাম না। না ম্যাগি তো নয়, মানে নর্মাল ওই চাউমিন নুডলস বললে তাও একটা হবে, তাও নয়, সেটাও নয়। চাউমিন নয়, চাউমিনটা চাউমিন পুরোই আলাদা। আচ্ছা একটা কথা বলো যে ইন্ডিয়াতেও তো সুশি খেয়েছো, রামেনও খেয়েছো? না, ইন্ডিয়াতে আমি জাপানিজ, আমি অ্যাকচুয়ালি আমি ইন্ডিয়াতে রামেন খেয়েছি বলতে পারো, কিন্তু যা খেয়েছি আমি আর খাইনি। কারণ আমি বুলডক রামেনই প্রথম ট্রাই করেছিলাম, এত স্পাইসি আমি আর রামেন খাইনি ইন্ডিয়াতে। ওখানে বলছো যে অনেক বেটার টেস্ট? অনেক ভালো টেস্ট ওখানে, ইনস্ট্যান্ট রামেনই স্টোর বট রামেনের মতো খেতে। আচ্ছা আচ্ছা এবার হচ্ছে এই মজাদার গল্প জাপানের সবচেয়ে। হ্যাঁ, তার আগে আমি এটাও বলতে ভুলে গেছি যে আমি অনিগিরি, আমার এটা কি ভাল লাগতো, একটা রাইস বল, হ্যাঁ তার মধ্যে কিছু একটা ধরে নাও সুশির মতোই হুম হুম মেও মেও ফিশ বা চিকেন হুম বা অন্য ধরে নাও অন্যরকম ফিশ থাকতো, হুম দারুণ লাগতো খেতে। মানে কি বলি, কি সুস্বাদু খেতে। আমি অ্যানিমেতে দেখতাম প্রথম দিকে, তখন ভাবতাম যে আরে এটা তো শুধু রাইস খাচ্ছে হ্যাঁ। বলের মতো পাকিয়ে। আমার তো এটা কি এমন স্পেশাল। আমি যখন গেছিলাম একটা রেস্টুরেন্টে প্রথমবার, কৌশিক জেঠি আমাকে জোর করে খাইয়েছে, একবার খা না, একবার খা না। হ্যাঁ হ্যাঁ তা আমি খেয়েছি, তারপরে আর কোনোদিন ছাড়তে পারিনি। জাপানে যেখানেই যাচ্ছি একটা করে অনিগিরি খাবো। অনিগিরি হেলদি খাবার, আচ্ছা এটা নয় যে আনহেলদি। জাপানের সবই সবই সুশি, সুশিও হেলদি, রামেনও অনেক ক্ষেত্রে হেলদি। একদম ইনফ্যাক্ট তোমার ওখানে ওখানে অনেকে পাস্তাও ধরে নাও খায়, তো সেটাও খুব হেলদি। ইভেন ইনফ্যাক্ট অনিগিরিও হেলদি। একটা আছে সাশিমে, কাঁচা মাছ, যেটা সুশির সাথে ওকে গন্ডগোল করে, ওটা আমরা খাইনি অ্যাকচুয়ালি। আচ্ছা তো এটাই মজাদার ইনসিডেন্ট যেটা তুমি বলছো, আমি হ্যাঁ, দুটো ইনসিডেন্ট বলতে পারি। হুম। ফার্স্টলি হলো কি, একটা এটা চমক দেওয়ার মোটামুটি ওরকমই। হুম
হলো গিয়ে আমার মা বাবা একদিন আমাকে স্কুলে ড্রপ করে বাড়ি ফিরছিল, কি আচ্ছা। দেখেছে সেটাই ওরাই বলেছে। হুম। দেখছে একটা টেবিল, এরকমই ধরে নাও। হ্যাঁ। তো এরকম একটা টেবিল, উপরে ক্যাবেজ রাখা, আচ্ছা। কেউ নেই, হুম। 3-4টে ক্যাবেজ রাখা, একটা বাক্স রাখা, হুম। জাপানিজে লেখা আছে যে প্লিজ পুট দ্য মানি ইনসাইড দ্য বক্স, কেউ নেবে টাকা নিয়ে রেখে দেবে। আচ্ছা। কারোর এইরকম নেই যে টাকাটা নিয়ে নেবো আমি, বা সব ক্যাবেজ আমি নিয়ে নেবো, বা টেবিল হুম। শুদ্ধই নিয়ে নেবো। আচ্ছা। অনেক দেশে হলে তো টেবিলটাও নিয়ে নেবে হ্যাঁ, সবকিছু নেওয়ার সাথে। আমি আর বললাম না, আমাদেরই হয়তো আধ ঘন্টা থাকার পর চলে যাবে, ক্যাবেজও নেই, টেবিলও নেই, কিছু নেই। না, দেখো ইন্ডিয়াতে না মিক্স লোক পাওয়া যায়। হ্যাঁ। ইন্ডিয়া খুব আমি যতই হোক আমি ইন্ডিয়াকে খুব ভালোবাসি, এটা বলতে হয়। হুম। তো এইটাই ব্যাপার, মানে ওরা এত অনেস্ট লোকেরা, মানে তুমি ভাবো একটা ক্যাবেজ খোলা রাখা আছে, কেউ নেই আশেপাশে, একটা বক্স রাখা আছে, টেবিলটাও রাখা আছে, আর ভালো টেবিল, তো হুম। তুমি মানে ক্যাবেজটা নিচ্ছ, তারপরে টাকাটা দিচ্ছ। আরেকটা আচ্ছা। ইনসিডেন্ট যেটা হুম। আমার বেশ হুম। ভালো লেগেছিল, হুম। মজাদার হুম। লেগেছিল। হুম। সকাল সকাল আমার বাবা উঠেছিল, আমি হুম। জাস্ট হুম। দাঁত মাজছি, ঠিক আছে, হুম। আমার বাবা বলছে যে এই দেখ 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 কি হচ্ছে দেখ, মানে আমাদের ব্যাকইয়ার্ড আমি দেখছি অডির গাড়ি কালো রঙের, হ্যাঁ। ব্যাকইয়ার্ড, আমি বললাম কেউ কি এখানে ল্যান্ড ওনার বা কেউ এসেছে হয়তো। উঠে দেখছি একজন বেরোলো, টুপি পরে আছে, একটা চেয়ার রাখলো, মানে ফোল্ডেবল চেয়ার এরকম রাখলো, স্যাত করে খুলে গেল, বসলো, এক ক্যান বিয়ার খেলো, তো বিয়ারের বোতলটাকে গাড়ির ডিকিতে রাখলো, চেয়ারটা কেউ রাখলো, তারপরে একটা মেশিন বের করলো, হ্যাঁ। সেই মেশিনটা খ্যাচ 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 করে ঘাসগুলো কেটে দিল, ওই মেশিনটাকে নিয়ে গাড়িতে রেখে আবার অডির গাড়ি করে চলে গেল। তারপরে রিয়েলাইজ করলাম ও ফার্মার ছিল, মানে ফার্মার টাইপ ছিল, যে আচ্ছা। জায়গায় জায়গায় গিয়ে ঘাস কেটে আসে টাকার জন্য, তার আচ্ছা। অডি আছে, ভাবতে পারছো? এটা তো মানে ভাবতে পারছি বোধহয় আমরা, কারণ আমরা জানি কতটা এক্সপেন্সিভ। তো আমরা জানি এর মানে খুব ভালো এক্সপিরিয়েন্স, একটা দারুণ এক্সপিরিয়েন্স। আচ্ছা, একটা কথা বলো, আমি শুনেছি যে তুমি শুধু মানে লেখালেখি তো করেই সমৃদ্ধ, কিন্তু তার সাথে ও কিন্তু খুব ভালো গান গায়, কবিতা বলে। তা আজকে আমাদের কিছু একটা শোনা। তো আমি একটা গান গাইছি, পথ হুম। হারাবো বলে, এবার হেমন্ত মুখার্জির একটা ফেমাস গান। একদম একদম। হ্যাঁ। চলো। পথ হারাবো বলে এবার পথে নেমেছি, সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি, পথ হারাবো বলেই এবার পথে নেমেছি, নিষেধের পাহারাতে ছিলেম রেখে ডেকে, সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে, নিষেধের পাহারাতে ছিলেম রেখে ডেকে, সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে, নয়ন মেলে পাবার আশায় অনেক কেঁদেছি, এই নয়নেই পাবো বলে নয়ন মুদেছি, সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি, পথ হারাবো বলেই এবার পথে নেমেছি, চেনা শোনা জানার মাঝে কিছুই চিনি নিজে, অচেনায় হারায় তাই আবার খুঁজি নিজে, সে যে গান শুনিয়েছিল হয়নি সেদিন শোনা, সে গানের পরশ লেগে হৃদয় হলো সোনা, সে যে গান শুনিয়েছিল হয়নি সেদিন শোনা, সে গানের পরশ লেগে হৃদয় হলো সোনা, রাগের ঘাটে ঘাটে তারে মিছেই সেধেছি, সুর হারাবো বলেই সে তার সুরে বেঁধেছি, সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি, পথ হারাবো বলেই এবার পথে নেমেছি। থ্যাংক ইউ। বাহ, অনবদ্য এবং খুবই প্রাসঙ্গিক। মানে থ্যাংক ইউ। পথ হারাবো বলেই আমরা পথে নেমেছি, সেটা তোমার ক্ষেত্রেও, আমাদের ক্ষেত্রেও, সবার ক্ষেত্রেই। পথ মানে সোজা পথে হেঁটে আর ভালো লাগছে না, বলো, পথ হারানোটাই ভালো। এবং সেই পথ হারিয়ে তো বেশ সুন্দর সাফল্য পাচ্ছে সমৃদ্ধ, তো পথ হারানোর একদম পারফেক্ট গান সমৃদ্ধর জন্য। থ্যাংক ইউ। আচ্ছা, এবার একটা কথা বলো, তোমার সেকেন্ড বইয়ের ব্যাপারে একটু জানবো, যেটা লকডাউনের লাইফ নিয়ে তোমার লেখা। তো আমরা সবাই জানি আমাদের খুব কঠিন একটা সময় গেছে লকডাউনের 2020-তে। তো
তো তোমার বইটার ব্যাপারে একটু বলো, মানে কি ভেবে লিখেছো? তো ফার্স্টলি লিখলাম কেন, তারপরে বলবো কি নিয়ে লিখেছি। একদম। তো লিখলাম কেন, এইটা একটু খুব ইন্টারেস্টিং ব্যাপার। আসলে হুম ফার্স্ট বইটা যখন আমরা পাবলিশ করতে যাই দেশ পাবলিকেশন হুম হাউসে, হুম ওখানকার পাবলিশার্সরা শুনে খুব খুশি হয়, হুম। কংগ্রাচুলেশনস জানান, হ্যান্ডশেক করেন, এসব আচ্ছা করেন। তারপর আমাকে জিজ্ঞেস করেন যে when will we get your second book। আচ্ছা। এইটা শুনে আমি মানে ভাবি যে আচ্ছা আমাকে এটা আরেকটা লিখতে হচ্ছে। লিখতে হচ্ছে। আমি এমনিও পরে ভাবছিলাম কি নিয়ে লেখা যায়, আমার হ্যাঁ এমনি হ্যাঁ এত হ্যাঁ। ভালো লাগছিল বই লেখা। তো ভাবলাম, অনেক ভেবেছিলাম, তারপরে হুম ভাবলাম এটা নিয়ে লিখবো না, না এটা নিয়ে না, স্কুল নিয়ে না, এরকম অনেক ভেবেছিলাম। হুম হুম। তারপরে আমি ভাবলাম যে আচ্ছা লকডাউন নিয়ে লেখা যেতে পারে। একদম। কারণ আচ্ছা বলতে গেলে প্রথম দিকেই মাথায় লকডাউন এসেছিল, তো না লকডাউন নিয়ে লিখবো না। তারপরে আরো হুম ভাবতে রিয়েলাইজ করলাম না, লকডাউন নিয়ে লেখা যাবে, কারণ হুম হুম। লকডাউন এমন একটা পার্ট অফ আর লাইফ যেটা আমরা কোনোদিনও ভুলবো না। না, একদম না। কারণ লকডাউন আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে, অনেক কিছু আমাদের থেকে নিয়ে নিয়েছে। অনেকের হাজবেন্ড, অনেকের ওয়াইফ, অনেকের মা, অনেকের বাবা, অনেকের দিদা, অনেকের দাদু, হোয়াট নট। তো এইটা একটা খুব নেগেটিভ এফেক্ট। কিন্তু আমার মতে কোভিড অনেক কিছু আমাদের শিখিয়েছে, হুম। যেমন হাইজিন মেনটেন করা, একদম। যেটা আমরা নিশ্চয়ই একটা সময় হয়তো ভুলে গেছিলাম, না হুম এরকম হুম একটা হুম হুম। প্যান্ডেমিক নিশ্চয়ই আচ্ছা এত না। এত তাড়াতাড়ি ছড়িয়ে যেত না। হাইজিন মেনটেন করা, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা, আনহাইজেনিক জায়গায় মাস্ক পরে যাওয়া, এগুলো কিন্তু আমাদের কোভিড আবার শিখিয়ে দিয়েছে। একদমই তাই। এটা হয়েছে, কিন্তু আমার জন্য কোভিড, আমার যদিও দুবার কোভিড হয়েছিল, হুম হুম। আমার জন্য কোভিড অ্যাকচুয়ালি আমি খুব এনজয় করেছি। কারণ আমার মা আর বাবা ইউজুয়ালি বাইরে থাকে, মানে বাড়িতে থাকে না। ওই সময় বাড়িতে কোভিড, থাকছে। হ্যাঁ হ্যাঁ, কোভিড এর জন্য আমার মা বাবা দুজনেই বাড়িতে, আমার দুজন কাজিন ব্রাদার আছে তারাও বাড়িতে, আমার দাদু দিদাও বাড়িতে। তো আমি খুবই এনজয় করেছি কোভিড এর টাইমটা। আচ্ছা। মানে অনলাইন ক্লাসেস হয়ে যাচ্ছে, বাড়িতে কথা হচ্ছে, বাড়িতেই লোকে বিরিয়ানি বানাচ্ছে, খাচ্ছি, দারুণ মজা। দারুণ মজা হ্যাঁ। সত্যি। আর আমাদের একটা জিনিস বলতে, আমরা যেখানে থাকতাম, সবজিওয়ালা, ফলওয়ালা, হুম হুম। এরা খুব হেল্প করেছে। এরা প্রত্যেকদিন আমাদের ডেলিভারি দিত, আচ্ছা। প্যাকেজিং করে, এসব করে। তো আর তখনই অনলাইন অনেক কিছু শুরু হয়ে যায়। তো সেগুলোর জন্যই আমরা খাবার দাবার এইসব নিশ্চয়ই অনেক বেঙ্গলি ফ্যামিলিজে যুক্ত হয়ে হুম। এরকম করে। কিন্তু অনেকের জবস হারিয়েছে, অনেকের বললাম না, লাভড ওয়ান্স, ডিয়ার ওয়ান্স, অনেক কিছু হারিয়েছে। একদমই তো তাই, মানে আমরা এটাই অনেক ব্যাপার। কিছু হারিয়েছি, তার মধ্যে দিয়ে অনেক কিছু পেয়েওছি। সেই যেটা তুমি বললে আমারও একদম মানে ওরকমই এক্সপিরিয়েন্স। সেই সময় আমারও ইমটেক চলছে, তো ফাইনাল ইয়ার, পড়াশোনার চাপ রয়েছে, বুঝতে পারছি যে প্রজেক্টটা ওখানে ডিলে হচ্ছে, কিন্তু বাড়িতে অনেক মজা হচ্ছে আর কি। আমার বাবা তবলা বাজান, তো ওহ, হঠাৎ করে বাবা মানে অনেক দিন পর, অফিসের চাপে পারেন না, হঠাৎ করে বাবা দেখছি একদিন তবলা বার করে বাবা বাজাচ্ছেন, আমিও তখন লিখছি, গান গাইছি, মানে তখন একটা অন্যরকম বাড়ির পরিবেশ, সেই সেটা একটা পাওয়ার মধ্যেই অবশ্যই। তো তার মানে এরকম একটা মানে ভালো খারাপ সব মিশিয়ে হচ্ছে সেই সেকেন্ড ঠিকই বইয়ের বলেছো, এক্সপিরিয়েন্সটা, হ্যাঁ। তাই তো তোমার? আচ্ছা। মানে ওরা একটা রোলার কোস্টারের মতো, এই অ্যানাউন্স হয়ে যাচ্ছে যে কোভিড কমে গেছে, হ্যাঁ আবার তারপরের দিন দেখছি নিউজে বলছে, একটা নিউজ চ্যানেলে বলছে কমে গেছে, একটা নিউজ চ্যানেল বলছে এত লাখজন মারা গেছে। হ্যাঁ। মানে মারা যাচ্ছে, আরেকদিকে বলছে যে হ্যাঁ কোভিড কমছে, ধীরে ধীরে কমছে, এই একজন এইদিকে ভ্যাকসিন ইন্ট্রোডিউস করে দিয়েছে, হুম। তারপর আবার পরের দিন বলছে কাজ করছে না, এরকম অনেক অনেক। তো একদম। রোলার কোস্টারের মতো ছিল না ব্যাপারটা। হুম হুম হুম। কিন্তু মানে মনের মধ্যে চাইতাম যে আচ্ছা কোভিডটা তাহলে এখনো, মানে লকডাউনটা এখনো আছে। কোভিডটাই আমি কোভিড মোটেও সাপোর্ট করি না, লকডাউনটাকে সাপোর্ট। লকডাউনটা সাপোর্ট হ্যাঁ করছে কারণ ওটাতে মজা হ্যাঁ আসছে। হ্যাঁ সেই। হ্যাঁ। আচ্ছা, এবারে আমি শুনবো যেটা থার্ড তোমার বই, যেটা একদমই ইজিপ্ট নিয়ে লেখা, সেটাও মানুষের কাছে একটা স্বপ্ন, ঠিক আছে, মিশরে যাওয়াটা। তো তুমি সেই নিয়ে কি বলবে, বা কোন জায়গা তোমাকে সবচেয়ে বেশি মানে টাচি ছিল, কোন জায়গাটা, বা কি ভালো লাগলো? তো থার্ড বই, সেকেন্ড বই লিখে আমি ভাবছিলাম কি নিয়ে লেখা যেতে পারে থার্ড হ্যাঁ। বই। অনেক কিছু ভেবেছি, একে নিয়ে লিখবো, না হুম না ছেড়ে দাও, তাহলে একে নিয়ে লিখবো। তারপর হুম। ভাবলাম যে একে ওকে না নিয়ে আমি যেরকম লিখি সেরকমই লিখবো। হ্যাঁ। তো তারপরে আমি আহ, একটু বই লেখা থেকে সরে গেছিলাম ওই সময়। আচ্ছা আমি তখন হিস্ট্রি পড়াতে বেশি আচ্ছা। এনগ্রসড হয়ে গেছি। আমি অনেক রকম হিস্ট্রি পড়েছি, নেপোলিয়ন নিয়ে পড়েছি প্রথমে, হুম আলেকজান্ডার দ্য গ্রেট নিয়ে পড়েছি, অনেক মা বাবা হিস্ট্রির বই কিনে দিয়েছে। হুম হুম। ইভেনচুয়ালি আমি শিফট করতে করতে আমি ইজিপ্ট অব্দি পৌঁছে গেছি। আমার আসলে একটা একটা ফেজ যায়। আচ্ছা। প্রথমে আমার নেপোলিয়ন পড়ার ফেজ গেল, তারপরে গেল মানে প্রথমে আলেকজান্ডার দ্য গ্রেট পড়ার ফেজ গেল, তারপরে হুম নেপোলিয়নকে নিয়ে পড়ার ফেজ হুম গেল। হুম। এরকম যেতে যেতে আমি ইজিপ্ট অব্দি পৌঁছে যাই, ইজিপ্টের অ্যানশিয়েন্ট সিভিলাইজেশন অব্দিও পৌঁছে যাই। হুম। তো পৌঁছাতে পৌঁছাতে আমি এত এনগ্রসড হয়ে যাই, আমার এত ফ্যাসিনেটিং লাগে
মানে কেউ যদি ডেপথসে পড়ে না ইজিপশিয়ান সিভিলাইজেশন, সে বুঝতে পারবে এখনকার দিনের থেকেও বলতে পারো তুমি অ্যাডভান্স আর্গুয়েবলি। আচ্ছা। এত ওদের ওরা এত ইন্ডিয়ানও, আমি রিসেন্টলি ইন্ডিয়ান হিস্ট্রি নিয়েও পড়ছি, তো কি বলতে পারো বৈদিক সায়েন্স এগুলো খুবই ইন্টারেস্টিং বলা যেতে পারে। তো হ্যাঁ, এত এনগ্রসড হয়ে গেছিলাম ইজিপশিয়ান হিস্ট্রি নিয়ে, মানে আমি শুতাম এইভাবে কিং তুতের পজিশন, মানে কিং আচ্ছা। তুত আমার বেশ ভালো লাগতো। কিং তুতের পজিশন না এরকম করে একটা সর্ট অফ ফ্লেল আর কুকনি এরকম করে দাঁড়ায়, তো সেটাই ওইভাবে আমি শুতাম, দেখাতাম মাকে, দেখো মা কিং তুত। আচ্ছা তো মা দেখে খুব মজা পেতো। তারপরে মাই ডিসাইড করে যে 12 দিনের জন্য একটা ট্যুর করা যেতে পারে ইজিপ্টে। আচ্ছা। আর এই 12 দিনে আমরা পুরো ইজিপ্ট ঘুরেছি, বিশ্বাস করো। মানে আমরা মেজর হিস্টোরিক্যাল সাইট পিরামিড, লোকে ভাবে ইজিপ্টে খালি পিরামিডস আছে, একদম ভুল কথা। ইজিপ্টে অনেক কিছু আছে, যেরকম ইজিপ্টে হাজার হাজার টেম্পল আছে বলতে পারো। মানে আমরা ফিলি টেম্পল, এডফু টেম্পল, হরাস টেম্পলও বলে, কত টেম্পল আছে। আমার বেস্ট লেগেছে ওই আবু সিম্বল টেম্পল, এত বড় বড় স্ট্যাচুস। আরেকটা জিনিস, একটা টেম্পল খুব ইন্টারেস্টিং। এবার তো আমি মিস্ট্রি গুলো নিয়েও বলতে পারি কয়েকটা। একদম বলো বলো বলো, শুনতে তো তো ভালোই লাগছে। একটা ওয়াইফাই এর সিম্বল দেখেছিলাম, আচ্ছা। ট্যুর গাইড বলেছিল দেখো ওয়াইফাই এর সিম্বল, তারপর আর কিছু বলেনি, আচ্ছা। মিষ্টি রেখে দিয়েছে। এটাও দেখা গেছে নাকি ইউএফওর সব কার্ভিং আছে সব টেম্পলস, ইভেন কি পিরামিডস এর ভেতরেও। তো মানে এটাই ব্যাপার। ওখানকার বিউটি নিয়ে কিছু বলো, নেচার। কারণ আমি তোমার একটা ওই নদী নিয়ে একটা ছোট্ট পোয়েম দেখলাম, তো সেটা লিখেছো, মানে ডেফিনেটলি তোমাকে ওটাও টাচ করেছে। আসলে একটা জিনিস হলো গিয়ে, আমার আরেকটা জিনিস মনে পড়েছে, সেটা হলো আচ্ছা তোমার কি মনে হয় মানে কোন দেশ পারফিউমের জন্য বেস্ট, মানে পারফিউম বেস্ট, মানে মানে নাম আছে পারফিউম বানানোর জন্য? পারফিউম বানানোর জন্য মানে মোটামুটি যারা আর কি, আমি শুনেছি যে সেই দেশে গেলে, আমি এখন অব্দি ফরেন কান্ট্রি কোথাও না ভিজিট হ্যাঁ করিনি। বলো না। হ্যাঁ, দুবাই, আরো হ্যাঁ ওটা আছে, আরেকটা লোকে বলে ফ্রান্স আছে। ফ্রান্স। হ্যাঁ। হ্যাঁ, তো ফ্রান্সতে কেন সেটা আমি বলছি। আচ্ছা। তো 1799 সালে নেপোলিয়ন ইজিপ্টকে ইনভেট করেছিল। তো একটা টেম্পলে আমরা সেখানে গেছিলাম, নামটা আমি এখন মনে পড়ছে না স্যারলি। একটা রুমে পুরো কার্ভিং করা আছে কি হাজার হাজার রেসিপি পারফিউম বানানোর জন্য। আচ্ছা। মানে কত ফোঁটা কোন জিনিসটা দেবে সেইটা অব্দি ইনস্ক্রাইব করা আছে, পুরো দেওয়াল ভর্তি। ধরে না একটা দেওয়াল এরকম আছে, এরকম পুটকি 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 পুরো সব ইনস্ক্রাইব করা আছে, নাম্বারিং করে করে কোনটা কত ফোঁটা দেবে। তো ফ্রেঞ্চরা এগুলো দেখে সব নিজেদের দেশে নিয়ে চলে যায়। তারপরে ওরা পারফিউম বানানো শুরু করে এই ইনগ্রেডিয়েন্টস দিয়ে। আমাদের গাইড এখনো বললো এখনো ফ্রেঞ্চ এই ইনগ্রেডিয়েন্টরা ইউজ করে পারফিউম বানায়, বুঝতে পারছো? মানে অরিজিনালি ওটা ইজিপ্টের। ইজিপশিয়ান পারফিউমও দারুণ, আমরা ইজিপশিয়ান পারফিউম শপেও গেছিলাম, ফ্যাক্টরিতে। আচ্ছা আচ্ছা। বাহ, খুবই অনেক কিছু জানতে পারলাম, অনেক কিছুই আর কি। বেশ, আচ্ছা একটা কথা বলো, অলরেডি তোমার দুটো কান্ট্রি ভিজিট করা হয়ে গেছে, তো নেক্সট কি ইচ্ছে, কোনটায় যাবে? সেরকম বলতে অনেক কান্ট্রি যাওয়ার ইচ্ছে আছে, মানে মেইনলি ইউরোপ। ইউরোপই সব কান্ট্রি গুলো, যেরকম ইটালি, ফ্রান্স, তারপর সুইজারল্যান্ড, এসব জায়গা ভালো বেশ। বা বা বা, আমরা ওয়েট করবো আর কি তাদের বইয়ের জন্য। আর যেদিন তুমি মাসাই মারাতে যাবে, তো ওইটার বই কিন্তু আমার চাই, মানে ওটার এক্সপিরিয়েন্সটা আমার চাই, বিকজ ওটা আমারও ভীষণ ইচ্ছে। ততদিন যদি আমি না গিয়ে উঠতে পারি, তো তাহলে তোমার বই পড়ে আমি সেই এক্সপিরিয়েন্স নেবো আর কি। নিশ্চয়ই। আচ্ছা, এবার একটা কথা আমি জিজ্ঞেস করব, সেটা হলো যে তোমার খুবই অল্প বয়সে এত সাফল্য, ঠিক আছে, এবং অনেককে আমি আশেপাশে জানি যারা কিন্তু প্রচন্ড স্টোরি বুকস পড়তে ভালোবাসে বা প্রচুর বই পড়তে ভালোবাসে, এরকম প্রচুর ছোটদের আমি জানি। কিন্তু তুমি কি বলবে যে লেখা, মানে লেখাটা শুরু করাটাও অনেকটা কিন্তু টাফ ব্যাপার, যেটা তুমি অলরেডি শুরু করে ফেলেছো, সেটা নিশ্চয়ই তুমিও এক্সপিরিয়েন্স করতে পেরেছো, যে ফার্স্ট বই যতটা তুমি তাড়াতাড়ি মানে লিখতে পেরেছিলে, তারপরে তারা তোমাকে হেল্প করেছে। তো এরকম কি সাজেস্ট করবে বন্ধুদেরকে, যে যারা লেখা শুরু করতে চাইছে কিভাবে শুরু করতে পারে? তো ফার্স্টলি একটা জিনিস বলতে হবে, যারা বই পড়ে না তাদের থেকে আমি ওটা উল্লেখ করে বলছি, মানে বইটা পড়তে হবে ফার্স্ট এন্ড ফরমোস্ট, মানে একটা প্রপার্টি বলতে পারো। বই লেখার জন্য একটা জিনিস যেটা দরকার হলে একটা বই পড়া, একটা না। মানে ধরে নাও তোমার কমেডি ভালো লাগে, তুমি কমেডি দিয়ে শুরু করো, কিন্তু তোমাকে বই পড়তে হবে, কারণ তুমি বই পড়লেই জানতে পারবে কিভাবে একজন অথর মানে একটা মানে নিজের ফিলিংস, নিজের ইমোশনস, নিজের এক্সপিরিয়েন্সেস কি করে নোট ডাউন করে একটা পেজে, তারপর সেটাকে ছাপায় বই হিসেবে।
তো জিনিসটা হলো এইটা প্রথমেই করতে হবে। বলতে গেলে সেকেন্ড হলো বই লেখা শুরু করার জন্য, যেটা আমি একটা টিপ দিচ্ছি। হুম। লোকে কি করে ডায়েরিতে বই লেখা শুরু করে, খুব ভুল জিনিস, এটা অ্যাকচুয়ালি করা উচিত না। কেন বলছি, পাবলিকেশনের সময় বেশি সময় লেগে যায়। আচ্ছা। এটা তোমাকে যদি বই লিখতে হয় ল্যাপটপে লিখতে, বা কোন একটা ধরো না ফোনেই MS ওয়ার্ডে লিখতে, মাইক্রোসফট ওয়ার্ডে লিখতে। হুম। কারণ পাবলিশার্সরা কি করে, যারা লিখে দেয় ওই পাবলিশার্সরাই ওইটা দেখে মাইক্রোসফট ওয়ার্ডে লেখে। আমি মানছি এখানে নোট ডাউন করে লিখলে মিস্টেক্স কম হবে, ধরে নি হতে পারে কম মিস্টেক্স, বাট MS ওয়ার্ডে লেখা বেটার, তাড়াতাড়ি পাবলিশ হয়। কারণ ধরে নাও তুমি রিটেন ফর্মে দিলে, তার পাবলিশারকে আবার ওটাকে MS ওয়ার্ডে লিখতে হবে। তুমি যদি ডাইরেক্টলি MS ওয়ার্ডে লিখে, যদি দরকার পড়ে তুমি ধরো ডায়েরিতে তোমার একটু নোট ডাউন করলে যে কিভাবে লিখবো একটু, তারপরে MS ওয়ার্ডে লিখলে। আর আমি জানি তো আমার জেনারেশনকে, মানে ল্যাপটপে লিখলে এমনি ভালো লাগবে। হ্যাঁ, ওরা বেশি কমফোর্টেবল তাতেই হ্যাঁ। হবে ল্যাপটপে লিখতে। অবশ্যই আমরা জানতে পারলাম যে অ্যান্সার দুটো। এক হচ্ছে, তুমি যদি লিখতে চাও তোমাকে ফার্স্ট পড়তে হবে। তোমার না জানলে কিভাবে তোমার ফিলিংসটাকে লেখক কিভাবে পোর্ট্রে করে সেটা না জানলে কখনো হবে না। আচ্ছা। ফার্স্ট পড়তে হবে। ওয়ান মোর থিং। হ্যাঁ, আচ্ছা। তো এবার লোকে জিজ্ঞেস করবে তাহলে পাবলিশ করবো কি করে। তুমি যদি সার্চ করো কিডস, তুমি ধরো একটা চাইল্ড চিলড্রেন্স পাবলিশার্স, তুমি যদি সার্চ করো তুমি লাখ লাখ পাবলিশার্স এর নাম পেয়ে যাবে। আচ্ছা। তুমি ধরে নাও গুগলে সার্চ করলে বা ক্রোমে সার্চ করলে একই তো ব্যাপার হলো। তো তুমি সার্চ করলে যেই পাবলিশার্সদের নাম পাবে, ধরে নাও দেশ পাবলিকেশনের ওয়েবসাইট তুমি খুললে, তুমি না দেখবে কন্ট্যাক্ট আস সব পাবলিকেশন সাইটে মোটামুটি থাকা দরকার। আমি জানি না থাকবে কিনা। কন্ট্যাক্ট আস, আমি অনেক এরকম ওয়েবসাইট খুলে দেখেওছি, থাকে কন্ট্যাক্ট আস। কন্ট্যাক্ট আসে তুমি ধরে নাও নিজের বই পাবলিশ করতে চাও, অনেক ক্রাইটেরিয়া লেখা থাকবে। ধরে নাও তোমার বইয়ে 3টে চ্যাপ্টার প্রথম পাঠাও। যদি তুমি শর্ট স্টোরিজের কালেকশন নিচ্ছ, প্রথম 3টে স্টোরি পাঠাবে। তার সাথে তুমি কে, তুমি কেন লিখছো, তোমার বয়স কত, এসব লিখে পাঠাতে হবে। যদি ওরা অ্যাকসেপ্ট করে তাহলে ব্যাস তোমার বই পাবলিশ হয়ে গেল, ব্যাস। আচ্ছা। তো এটাই পাবলিশিং এর জন্য এটাই দরকার। মানে ওখানে কন্ট্যাক্ট আসে গিয়ে ওখানে ইমেল করে দিতে হবে তাদেরকে, ফার্স্ট স্টোরি বা হ্যাঁ। ফোন নাম্বার থাকলে সেখানে কন্ট্যাক্ট করা, বা যেটা এটা কি লেখা মানে থাকবে যোগাযোগটা কি ওরকম ভাবে, মানে তোমার ক্ষেত্রে কি তুমি করেছো না বাবা মা করেছেন? আমার ক্ষেত্রে আমার প্যারেন্টস এর আসলে একজন যোগাযোগ ছিল একজনের দেশ পাবলিকেশনের সাথে। আচ্ছা, আচ্ছা। আমার মায়ের সাথে তার যোগাযোগ, মায়ের সাথে দেশ পাবলিকেশনের যোগাযোগ হয়। মানে আমার মা তখন লাইক মানে দেখছিল কিভাবে আমার বই পাবলিশ করা যায়, তো সেইভাবেই দেশ পাবলিকেশনের কে আমরা অ্যাপ্রোচ করি। আচ্ছা, বেশ। আশা করি আজকের এপিসোড যারা দেখছেন তারা একটা অন্য স্বাদেরই এপিসোড একটা চললো আমাদের অনুষ্ঠানটা, খুবই ভালো। এবং অনেক কিছু জানতে পারলাম, শিখতে পারলাম এবং মজা করে পুরো এপিসোডটা করলাম। মানে এটা ভাবিনি যে এরপর কি বলবো, কারণ এত সুন্দর গল্প বলেও শুধু লেখক, মানে লেখক অবশ্যই এটার জন্য ও যে বললো পড়তে, বলতেও জানতে হবে, বাট যতটা সুন্দর করে গল্পটা বলছে ততটা সুন্দর করেই তার জন্য লিখতে পেরেছে এত অল্প বয়সে। খুবই মানে ম্যাচিওর্ড একজন লেখক আমি বলবো, কারণ ওর কথাবার্তা এবং এত সুন্দর গুছিয়ে। সবার আশা করি খুব ভালো লেগেছে। কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন, কারণ এত ক্ষুদে একজন লেখক যে এত মানে ইতিমধ্যে এত কিছু লিখে ফেলেছে, তারা যদি আপনার কমেন্ট পড়ে তো অবশ্যই তার উৎসাহ আরো দ্বিগুণ তিনগুণ হয়ে যাবে এবং ও আরো অনেক ভালো ভালো কাজ আসবে আর কি। ওর আসছে বোধহয় না? হ্যাঁ, হ্যাঁ। তো সেই ব্যাপারে কি একটু কিছু বলা যাবে? আমি 4th আর 5th বই একসাথেই লিখছি। আচ্ছা। তো দেখা যাক কোনটা আগে পাবলিশ করা হবে। কারণ একটা বই হবে শর্ট স্টোরিজ এর কালেকশন, সেটা ফিকশনাল নন ফিকশন সব রকম শর্ট স্টোরিজ। আচ্ছা। আর একটা হলো লাইফ লেসেন্স, মানে আমি আমার লাইফ থেকে কয়েকটা লেসেন্স। ধরে না একটা এক্সাম্পল দিচ্ছি, এরকম কোনো গল্প নেই। ধরে না তুমি একটা ভুল করলে স্কুলে তোমার টিচার তোমাকে বেধড়ক ঝাড় দিল, তো এরকম ঠিক না। মানে এরকম এরকম গল্প যে, মানে আমি একবার হয়েছিল একটা গল্প এক্সাম্পল, যে আমি আমার অ্যাঙ্কেল ভেঙেছিলাম। আচ্ছা। অ্যাঙ্কেল ভাঙতে কি হয়েছিল, আমি অনেক কিছু জানতে পারলাম যে মানে একজন যার ধরে নাও পা নেই স্যাডলি, তো সে কিরকম করে লাইফ লিড করে। ইভেনচুয়ালি আমি এট দি এন্ড অফ দ্য ডে আই ওয়াজ থ্যাঙ্কফুল টু গড যে আমি একজন হেলদি মানুষ, আমার আই হ্যাভ অল বডি পার্টস। মানে এই সব জিনিসের জন্য আমরা মানে সবসময় মানে ভগবানকে থ্যাংক ইউ জানাই না। মানে আমরা যে কতটা একদম আমাদের খুব গ্রেটফুল হওয়া উচিত ভগবানের কাছে এইসব জিনিসের জন্য।
তো সেটাই আর কি, মানে এইরকমই এক্সাম্পল আর কি, এরকমই বাহ। গল্প থাকবে বইতে। খুবই ইন্টারেস্টিং স্টোরি। এক তো শর্ট স্টোরিজ যেটা বললো সেটা তো খুবই ভালো, এবং এটা তো অবশ্যই মানে এটা আমাদের জানাটা মানে আমাদের জীবনে চলার পক্ষেও খুব দরকার, এটা জানাটা যে আচ্ছা আমার একটা কঠিন সময় আসলো কিন্তু তার থেকে আমি কি শিখলাম, এই মেন্টালিটিটা নিয়ে চলতে পারলে তারা অনেক কিছু করতে পারবে। তো আশা করি সবার খুব ভালো লেগেছে আমাদের এই ক্ষুদে লেখককে, কিন্তু সবাই উৎসাহ দেবেন আমি এটা আশা রাখবো, এবং সবাই অবশ্যই কমেন্টে জানাবেন যে কেমন লাগলো আজকের অনুষ্ঠানটি। আচ্ছা, এটা হচ্ছে মাইক উইথ জয়ের তরফ থেকে তোমার একটা পার্টিসিপেশন সার্টিফিকেট, থ্যাংক ইউ। এটা আমাদের আর কি স্মৃতি হিসেবে রাখার জন্য তোমার কাছে, এবং আমরা মনে করি যে সবকিছুই রাখছি। শুরু গাছ থেকে, তো সেই জন্য তোমার থ্যাংক ইউ, জন্য একটা আমার ছোট্ট পটেড প্ল্যান্ট উপহার। খুব ভালো লাগে, থ্যাংক ইউ। আচ্ছা, আর একটা কথা বলে দিই, ওর যে ইন্টারেস্টিং বইগুলো এগুলো কিন্তু সমস্ত কিছু অ্যামাজনে তোমরা পেয়ে যেতে পারো, ওখান থেকে নিয়ে নিতে পারো, এবং বুক ফেয়ার আমাদের ইন্টারন্যাশনাল বুক ফেয়ারেও কিন্তু এগুলো অ্যাভেলেবেল থাকে বইগুলো। আমি সমস্ত লিঙ্কগুলো ডেসক্রিপশনে দিয়ে দেবো, তো ইউটিউবে ডেসক্রিপশনে পেয়ে যাবে, এবং যারা ফেসবুক থেকে আমাদের দেখছো দেখে তারা ইউটিউবে গিয়েও ডেসক্রিপশন থেকে নিয়ে নিতে পারো, বা আমি ফেসবুকে কমেন্টেও এগুলো দিয়ে দেবো, এবং আমি ওর কিন্তু আইডি লিঙ্কও দিয়ে দেবো। ওর বোধহয় ডিসেম্বরেই 13 ইয়ার্স কমপ্লিট হচ্ছে, তারপরে ও অফিসিয়ালি ইনস্টাগ্রাম বা ফেসবুকে অ্যাভেলেবেল হবে। তো তারপর সবাই ওকে ওখানে ডিরেক্ট আর কি কন্ট্যাক্ট করতে পারো, এবং অথার সিগনেচারের জন্য আমাদেরকেও কন্ট্যাক্ট করতে পারো, আমরা ওর কাছে পৌঁছে দেবো, বা ওকেও ডিরেক্টলি কন্ট্যাক্ট করতে পারো, আমরা ওখানে লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে। আচ্ছা, তুমি কি আর কিছু বলবে, তোমার কোনো অ্যাচিভমেন্টস বা এরকম কিছু? হ্যাঁ হ্যাঁ, অ্যাকচুয়ালি একটা একটা জিনিস এখনই রিসেন্টলি হয়েছে। আচ্ছা আমি একটা রেকর্ড হয়েছে আমার নামে, সেটা হলো গিয়ে ইন্ডিয়া বুক অফ রেকর্ডস, ইন্ডিয়ান বুক অফ রেকর্ডস আর এশিয়ান বুক অফ রেকর্ডস। এই আচ্ছা দুটোতেই আমি হলাম গিয়ে ইন্ডিয়া আর এশিয়ার মধ্যে আমি হলাম গিয়ে ইয়াংগেস্ট অথর যে একটা ট্রাভেল মেমোয়ার লিখেছে ইজিপ্টে। তো এটা একটা আচ্ছা। রেকর্ড হয়েছে আর কি। বাহ, দারুণ ব্যাপার, দারুণ ব্যাপার, এটার জন্য একটা ক্লাব তো অবশ্যই পাও না। খুব সুন্দর একটা নিউজ এবং খুব সুন্দর একটা অনুষ্ঠান। কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং আবার যদি ওর কাছ থেকে কিছু গল্প শোনার থাকে সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারেন, আমরা ওকে আবার নিয়ে আসবো এবং আবার অনেক অনেক গল্প করব, আমরা আড্ডা দেবো, এবং তার মধ্যে অবশ্যই ওর বইগুলো কিন্তু সবাই পড়ে দেখুন, আশা করি সবার খুব ভালো লাগবে। আমি লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশনে, আবার বলে দিলাম। সবাই খুব ভালো থাকবেন, আবার দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। থ্যাংক ইউ, নমস্কার।